ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম। সেটিকে মাথায় রেখেই আজকে তোমাদের একটি গণিতের সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি করো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আর আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেনটি কি বলেছে? তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 16। যদি এই তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হয়, তবে সংখ্যাগুলি কত? তাহলে আমরা কি করব? কি দেওয়া আছে? দেওয়া আছে হলো গসাগু। তাহলে যেহেতু তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, তার গসাগু হচ্ছে 16, যেহেতু গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে আমরা 16কে দিয়ে যদি 1:2:3 যদি গুণ করি, তাহলে সংখ্যাগুলো বেরিয়ে পড়বে। কেন? কারণ 16 এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এটাই হচ্ছে কমন, সবচেয়ে হাইয়েস্ট, এর উপরে আর কমন নেই। তাহলে আমরা যদি এই 16কে দিয়ে 1:2:3 গুণ করি, তাহলেই হয়ে যাবে আনসার। তাহলে প্রথম সংখ্যাটি হবে 16 ইন্টু 1। নেক্সট সংখ্যাটি হবে 16 ইন্টু 2। আর নেক্সট সংখ্যাটি হবে 16 ইন্টু 3। তাহলে গুণ করলে কত হবে? তাহলে গুণ করলে হবে 16 এককে 16, 16 দুগুণে 32, আর 3 16 48। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি, 16, 32 আর 48। বুঝলে? কি বলেছে আবার বলি। তিনটি সংখ্যার গসাগু দেওয়া আছে 16, আর তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে বলেছে সংখ্যাগুলি কত? তাহলে যেহেতু গসাগু মানে হচ্ছে HCF, HCF মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে 16ই হচ্ছে সবচেয়ে কমন ফ্যাক্টর, মানে সবচেয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই 16কে দিয়ে আমরা যদি 1:2:3 এটা গুণ করি, তাহলে আমরা সংখ্যাগুলি পেয়ে যাব। তাহলে 16 এককে 16 এটা হলো প্রথম সংখ্যা, 16 দুগুণে 32 এটা হলো দ্বিতীয় সংখ্যা, 3 16 48 এটা হলো তৃতীয় সংখ্যা। বুঝলে? নেক্সট কি বলেছে? 149*82 এই সংখ্যাটিতে এই স্টারের স্থানে কোন সংখ্যা বসলে বা বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? কি হবে? তাহলে কোন সংখ্যা 11 দ্বারা কখন বিভাজ্য হয়? যখন এই সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি আর যুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির অন্তরফল 0 অথবা 11 হয়। মানে দেখো তোমরা 1 4 9 স্টার 8 আর 2, এখানে যুগ্মস্থানীয় আর অযুগ্মস্থানীয় অঙ্কগুলি কি কি? যুগ্মস্থানীয় অঙ্কগুলি হচ্ছে 4 স্টার আর 2, এগুলি হচ্ছে কি যুগ্ম। আর অযুগ্মগুলি কি কি? অযুগ্মগুলি হচ্ছে এই 1, এই 9 আর এটা হচ্ছে 8, এগুলি হচ্ছে অযুগ্ম স্থানীয়। মানে যুগ্ম অঙ্কগুলির সমষ্টি আর অযুগ্ম অঙ্কগুলির সমষ্টির যদি বিয়োগফল 0 বা 11 হয়, তাহলেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা প্রথমে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির যোগফল বের করি। তাহলে 1 যোগ 9 যোগ 8 কত হচ্ছে? 9 আর একে 10 আর 18। আর অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল আমরা বের করি। তাহলে হচ্ছে 4 যোগ এটা হচ্ছে কি স্টার যোগ 2, তাহলে হচ্ছে
6 প্লাস স্টার। এখন 18 থেকে আমরা এই 6 প্লাস স্টার এটা বিয়োগ করব। তাহলে 18 মাইনাস 6 প্লাস স্টার কত হচ্ছে? 18 মাইনাস 6 কত? 12 আর মাইনাস স্টার। এখন স্টারের জায়গায় কত বসলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে? স্টারের জায়গায় যদি 1 যদি বসে তাহলেই সংখ্যাটি কি হয়ে যাবে? 11 হয়ে যাবে। এখানে যদি 1 বসে তাহলে কি হচ্ছে? 12 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 11। তাহলেই আমরা 11 পেয়ে যাচ্ছি। তাহলেই সংখ্যাটি কি হয়ে যাবে? 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই স্টারের স্থানে কি বসবে? 1, অপশন এ। বুঝলে? নেক্সট, একটি সংখ্যা 49 দ্বারা ভাগ করলে ভাগশেষ 32 থাকে। সেই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? কি করব আমরা? আমরা ধরে নিই 49 দ্বারা সেই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 32 থাকে। তাহলে ভাগফল আমরা ধরে নেব x। তাহলে সেই সংখ্যাটি আমরা যদি ধরি p, তাহলে p ইকুয়ালস টু কত? 49 ইন্টু কত? ভাগফল। ভাগফল কত? ভাগফল আমি ধরে নিলাম x প্লাস ভাগশেষ। এটা হচ্ছে সেই সংখ্যাটি। 49 হচ্ছে ভাজক, x হচ্ছে ভাগফল, আর 32 হচ্ছে ভাগশেষ। আর p কি? p হলো ভাজ্য, মানে সেই সংখ্যাটি। তাহলে এখন বলেছে এই p সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে p কে 7 দিয়ে ভাগ করা মানে এই সংখ্যাটিকেই 7 দিয়ে ভাগ করা। তাহলে এটা থেকে আমরা 7 কমন নিয়ে আমরা দেখি কি হয়। আমরা যদি 7 কমন নিই তাহলে কি হচ্ছে? 7x প্লাস 4 আর 7 গুণ করলে 28 প্লাস কত থাকে? 4। এটাই হচ্ছে, দেখো 7 আর 7 এ 49 আর 7 কে দিয়ে 4 গুণ করলে 28 প্লাস 4 ইকুয়ালস টু কত? 32। তাহলে আমরা যদি এই p সংখ্যাটিকে, মানে আমরা এই সংখ্যাটিকে আমরা যদি 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে হচ্ছে 4। এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে কি বলেছে আমাদের? ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 4, অপশন সি। কি করলাম আবার তোমাদের বলি। বলেছে একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে। তাহলে আমরা সংখ্যাটি ধরে নিই p। এখন এই p কে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে। তাহলে আমরা ভাগফল ধরে নিই x। তাহলে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে p equals to 49 into x plus 32। তাহলে p এই সংখ্যাটি হচ্ছে 49x plus 32। এখন এই সংখ্যাটিকে, মানে p সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা মানেই হচ্ছে 49 into x plus 32 এই সংখ্যাটিকে ভাগ করা। তাহলে আমরা 7 যদি কমন নিই তাহলে 7 কমন নিলে ব্র্যাকেটে কত থাকবে? 7x, 7 7 49 প্লাস 4 আর 7 গুণ করলে 28। আমরা 5 আর 7 গুণ করলে 35 হয়ে যাচ্ছে, মানে 32 বেশি। তাহলে আমরা 32 কম নেব। তাহলে 4 আর 7 28, 28 আর কত থাকে? প্লাস 4 32 হতে। তাহলে ভাগশেষ হচ্ছে প্লাস 4। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল হচ্ছে 24 আর সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 2। তাহলে বলেছে বড় সংখ্যাটি কত? কি করব? আমরা সংখ্যা দুটি ধরে নিই। সংখ্যা দুটি হচ্ছে a, b। এখন বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। তাহলে আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফল ইকুয়ালস টু দুটি সংখ্যার গুণফল। মানে
এল সি এম মানে লসাগু, আর এইচ সি এফ মানে কি গসাগু। এটা কত হচ্ছে? এ ইন্টু বি। এখন এলসিএম ইন্টু এইচসিএফ মানে লসাগু আর গসাগুর গুণফল বলেছে 24, তাহলে এ ইন্টু বি হচ্ছে 24, আর সংখ্যা দুটির বিয়োগফল বলেছে 2, এ মাইনাস বি হচ্ছে কত? 2। বড় সংখ্যাটি বার করতে লাগলে আমাদের বার করতে লাগবে প্রথমে এ প্লাস বি ইকুয়ালস টু কত। তাহলে আমরা জানি এই ফর্মুলাটি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার কত? 2 এর স্কোয়ার হচ্ছে 4 প্লাস 4 ইন্টু এ বি কত? এ বি হচ্ছে 24, তাহলে 4 প্লাস 4 20 80 আর 4 4 16 96 মানে কত? 100। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে 100। তাহলে এ প্লাস বি কত? তাহলে এ প্লাস বি হচ্ছে 10, আর এ মাইনাস বি হচ্ছে কত? এ মাইনাস বি হচ্ছে 2, তাহলে এ মাইনাস বি হচ্ছে 2। তাহলে এখন বি বি কাটা, তাহলে হচ্ছে 2a ইকুয়ালস টু কত? 12। তাহলে a ইকুয়ালস টু কত? এদিকে চলে আসি। তাহলে a ইকুয়ালস টু কত? a ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমাদের কি বলেছে? বড় সংখ্যাটি কত? তাহলে a যদি 6 হয় তাহলে b কত হবে? a মাইনাস b ইকুয়ালস টু যদি 2 হয়, এখান থেকে আমরা b পেয়ে যাব কত? b হয়ে যাচ্ছে 4। তাহলে বড় সংখ্যাটি কত হচ্ছে? বড় সংখ্যাটি হচ্ছে a ইকুয়ালস টু 6, অপশন সি। কি করলাম আবার বলি তোমাদেরকে। বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল হচ্ছে 24, সংখ্যা দুটির বিয়োগফল বলেছে 2, তাহলে বলেছে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিই, সংখ্যা দুটি হচ্ছে এ আর কমা বি। এখন আমরা জানি যে এলসিএম মানে লসাগু ইন্টু এইচসিএফ মানে গসাগু, মানে লসাগু ইন্টু গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে এ ইন্টু বি এটা হচ্ছে কত? 24। কোশ্চেনে দেওয়া আছে যে লসাগু আর গসাগুর গুণফল 24। আর এখন কি বলেছে? সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 2, তাহলে a মাইনাস বি ইকুয়ালস কত? 2। এখন আমরা যদি সংখ্যা দুটি মানে a কমা b এটা যদি বার করতে চাই তাহলে আমাদের a প্লাস b লাগবে। তাহলে আমরা জানি যে ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা সব মান বসিয়ে দিই যে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 ইন্টু ab হচ্ছে 24, তাহলে 4 ইন্টু 24, তাহলে হচ্ছে 4 প্লাস 96 ইকুয়ালস টু কত? 100। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 100। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 10 আর a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে 2a ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে a ইকুয়ালস টু হচ্ছে কত? a ইকুয়ালস টু 6। এখন a যদি 6 হয় আর a মাইনাস বি ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে আমরা এখানে a এর মানটা বসে b পাই হচ্ছে কত? 4। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 6 আর ছোট সংখ্যাটি হচ্ছে 4। তাহলে আমাদের কোশ্চেনে যেহেতু বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে মান নির্ণয় করো। 512 ভাগ 4 ভাগ 4 ভাগ 4 কি হবে? 512 ভাগ 4 মানে কি? ইন্টু 1/4, উল্টে যাবে সংখ্যাটি। আবার ভাগ 4 মানে ইন্টু 1/4, আবার ভাগ 4 ইন্টু 1/4। এখন কাটাকাটি করো। 4 কে দিয়ে 512 কাটলে কত হবে? 4 কে দিয়ে 512 কাটলে 4 1 কে 4, 5 এর থেকে 4 বাদ দিলে 1, 11, 4 দুগুণ 8,
তাহলে 11 থেকে 8 বাদ দিলে 32 আর 4 8 32, 128। এখন 4 কে দিয়ে 128 কাটলে কত হবে? 4 কে দিয়ে 128 কাটলে 3 4 12, 4 2 8, 32। আবার 4 কে দিয়ে 32 কাটলে কত হবে? 4 8 32। সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি, কিচ্ছু না। নেক্সট, এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় কত তা বের করতে বলেছে। কি হবে? তাহলে আয়ের অনুপাত হচ্ছে 5:4, তাহলে আয় হচ্ছে কত? 5:4। আর ব্যয়ের অনুপাত বলেছে 3:2, তাহলে ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। এখন তোমরা দেখো যে 5 আর 4 এর মধ্যে যা ডিস্টেন্স, মানে এক ডিস্টেন্স, 3 আর 2 এর মধ্যে একই ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, তাহলে আমাদের কোনো গুণ টুন কিচ্ছু হতে লাগবে না। এখন দেখো 4 এর থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে 2, আবার 5 এর থেকে 3 এর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে সমান সমান ঠিকই আছে। তাহলে 4 এর থেকে 2 আর 5 এর থেকে 3 এর ডিস্টেন্স কত? সেম, কত? 2, 2 হচ্ছে ডিস্টেন্স। তাহলে তাদের আয়ের অনুপাত হচ্ছে 5:4 আর ব্যয় হচ্ছে 3:2। এর ডিস্টেন্স কত? 2। এই 2 এটাই হচ্ছে কি তাদের সঞ্চয়। 2 যদি এটা সঞ্চয় হয়, 2 মানে কত? কোশ্চেনের 1600 টাকা। তাহলে 2 এর সাথে 1600 কত গুণ করলে আসে? 2 এর সাথে 1600 800 গুণ করলে 1600 আসে। তাহলে এখন বলেছে যে এর বার্ষিক আয় কত? এর হলো 5 বার্ষিক আয়। তাহলে 2 এর সাথে 800 গুণ করলে 1600 হলে আমরা 5 এর সাথে 800 গুণ করব তাহলে। তাহলে কত আসে? 5 আর 8 এ 40, 0 0, 4000 টাকা। কি করলাম বুঝলে? বলেছে এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4। আমরা লিখলাম আয়ের অনুপাত হচ্ছে 5:4 আর বার্ষিক ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2, তাহলে ব্যয়ের অনুপাত হলো 3:2। তাহলে তোমরা দেখো যে 5:4, 5 আর 4 এর ডিস্টেন্স কত? 1, 3 3:2, 3:2, এই 3 আর 2 এর ডিস্টেন্স কত? 1, তাহলে সেম, আমাদের কোনো গুণ কিচ্ছু করতে লাগবে না। এখন বলেছে যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তাহলে 5:4 আর 3:2 এই দুটো অনুপাতের ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 2 এটাই হচ্ছে 1600। 2 এর সাথে কত গুণ করলে 1600 আসে? 800। তাহলে এখন বলেছে এর বার্ষিক আয় কত? তাহলে এর বার্ষিক আয়ের অনুপাত কত ছিল এ আর বি এর? 5:4, এর হচ্ছে 5, তাহলে 5 এর সাথে আমরা 800 গুণ করব, তাহলে কত আসবে? 4000। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 4000। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখন কত হচ্ছে? তাহলে এখন তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত? 2:1। তাহলে তোমরা দেখে নাও যে 8 আর 3 এর ডিস্টেন্স হচ্ছে কত? 5, আর 2 আর 1 এর ডিস্টেন্স কত? 1, আর 8 আর 3 এর হচ্ছে 5। তাহলে আমরা এটার সাথে আমরা 5 গুণ করব, তাহলে হচ্ছে বর্তমান 8:3 আর 10 বছর পর হবে 5 দুগুণ 10:5। তাহলে এখন তোমরা দেখো এদিকেও 2, এদিকেও 2, তাহলে এই 2 ইউনিট এটাই হচ্ছে কোশ্চেনের 10।
এই 2 ইউনিট এটাই হচ্ছে আমাদের 10 বছর। 2 এর সাথে কত গুণ করলে 10 হবে? 2 গুণ 5। 2 ইউনিটের সাথে আমরা যদি 5 গুণ করি তাহলেই 10 আসবে। তাহলে বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 8:3। তাহলে আমরা 5 কে দিয়ে 8:3 এটা যদি গুণ করি তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে পিতার বয়স হবে, মানে ফাদার, এটার বয়স হচ্ছে 5:8, কত? 40। আর পুত্র মানে সন, এর বয়স হবে 5:3, মানে কত? 15। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। কি করলাম আবার বলি। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স কত? তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3, আর 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে যেহেতু 8 আর 3 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5, আর 2 আর 1 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করতে লাগবে 2:1 কে। তাহলে 5 দিয়ে গুণ করার পর আসলো 10:5, আর বর্তমানে হচ্ছে 8:3। তাহলে এখন 8:3 আর 10:5 এই দুটো অনুপাতের মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের কোশ্চেনের 10 বছর। তা 2 এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে আমাদের 10 বেরিয়ে পড়বে। তাহলে এই 5 কে দিয়ে আমাদের যদি বর্তমান বয়সের অনুপাত 8:3 এটাকে যদি গুণ করি তাহলে আমাদের সঠিক আনসার বেরিয়ে পড়বে। তাহলে 5 গুণ 8 এটা হচ্ছে 40, এটা হচ্ছে বাবার বয়সের অনুপাত মানে পিতার। আর 5:3 এটা হচ্ছে 15, এটা হচ্ছে সন বা পুত্রের অনুপাত। বুঝলে? নেক্সট। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। তাহলে ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50। তাহলে ছাত্রের সংখ্যা কত বলেছে? পার্সেন্টেজে বের করতে হবে আনসার। তাহলে কি করবো আমরা? বলেছে ছাত্রদের নম্বরের গড় হচ্ছে 52, এটা হচ্ছে 52, আর ছাত্রীদের হচ্ছে 42, এটা হচ্ছে ছাত্রীদের। আর তাদের মোট নম্বরের গড় হচ্ছে 50। তাহলে 50 আমরা যদি এখানে লিখি তাহলে কত আসছে? 52 থেকে 50 বিয়োগ করলে 2, আর 50 থেকে 42 বিয়োগ করলে হচ্ছে 8। তার মানে অনুপাত কত হচ্ছে? অনুপাত হচ্ছে 4:1। এখন বলেছে ছাত্রের সংখ্যা কত? এটাই হচ্ছে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রের সংখ্যা কত? 4। তাহলে 4/5 ইন্টু কত? 100। যেহেতু পার্সেন্টেজ আমাদের অ্যান্সার বের করতে লাগবে, তাহলে কাটাকাটি করো। 5 কে দিয়ে 100 কাটলে হচ্ছে 20, 4 আর 20 কত? 80। তাহলে হচ্ছে অ্যান্সার 80%। কি করলাম আবার বলি তোমাদেরকে। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় হচ্ছে 52, তাহলে 52 লিখে নিলাম আমরা। আর ছাত্রীদের নম্বরের গড় হচ্ছে 42, 42 লিখলাম। এখন বলেছে ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় হচ্ছে 50, আর তাহলে বলেছে ছাত্রের সংখ্যা কত? তাহলে 52 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 2, আর 50 থেকে 42 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে তাদের অনুপাত হচ্ছে কত? 4:1। এখন বলেছে কি ছাত্রের সংখ্যা কত? তাহলে এই 4 এটা হচ্ছে ছাত্র, আর 1 এটা হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রের সংখ্যা কত? 4/5 ইন্টু 100। 5 কে দিয়ে আমরা যদি 100 কাটি তাহলে হচ্ছে 20। তাহলে 4 আর 20 কত? 80%। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট। 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে, 24 দিনে একটি কাজ করে। তাহলে 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? কি হবে? আমরা সেই ফর্মুলাটা ইউজ করবো কি? M1 T1 D1 by W1 equals to M2 T2 D2 by W2।
তাহলে M1 এটা কি? এটা লোকের সংখ্যা বোঝায় বা জিনিসের সংখ্যা বোঝায়। তাহলে M1 হচ্ছে কত? M1 হচ্ছে 9 ইন্টু T1 এটা কি বোঝায়? এটা বোঝায় টাইম। T1 মানে কত? 10 ঘন্টা। তাহলে 10 ইন্টু D1, D কি বোঝায়? দিন। 24 দিন। তাহলে 24 একটি কাজ করে। নির্দিষ্ট কাজ সেটা আমরা ধরে নিলাম 1 ইকুয়ালস টু M2, M2 হচ্ছে কত? 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে কতদিন কাজটি শেষ হবে? তাহলে M2 হচ্ছে 12, T2 কত? সময় 12 ঘন্টা। আর D2 এটা বের করতে লাগবে আমাদের। D2 এটা বের করতে লাগবে। আর কত দিনে কাজটি শেষ হয়? মানে একটা কাজটা হলো নির্দিষ্ট, এটা হয়ে যাবে 1। তাহলে এখন কাটাকাটি করো। এখন 12 কে দিয়ে 24 কাটলে হচ্ছে 2। 2 কে দিয়ে 12 কাটলে হচ্ছে 6। এখন 3 কে দিয়ে 9 কাটলে হচ্ছে 3, এদিকে এদিকে হচ্ছে 2। আর 2 কে দিয়ে 10 কাটলে হচ্ছে 5। তাহলে D2 হচ্ছে 3 ইন্টু 5 ইকুয়ালস টু 15। 15 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। কি করলাম আবার তোমাদের বলি। বলেছে 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ কমপ্লিট করে। তাহলে 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি কমপ্লিট করবে? তাহলে আমরা এই ফর্মুলাটি ইউজ করব, M1 T1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 T2 D2 বাই W2। M1 হচ্ছে লোকের সংখ্যা বা জিনিসের সংখ্যা বা মেশিনের সংখ্যা, T1 হচ্ছে টাইম আর D1 হচ্ছে দিন, আর W1 হচ্ছে কাজের পরিমাণ, ইকুয়ালস টু M2 T2 D2 বাই W2। তাহলে M1 হচ্ছে 9, T1 হচ্ছে 10 আর D1 হচ্ছে 24, আমরা বসাই নিলাম। আর W1 হচ্ছে কার নির্দিষ্ট কাজ, সেটা আমরা ধরে নিলাম 1 ইকুয়ালস টু M2 এটা হচ্ছে কি 12, T2 এটা হচ্ছে 12 আর D2 এটা বের করতে লাগবে, মানে কতদিনে কাজটি শেষ করবে। আর কাজ যেহেতু নির্দিষ্ট তাহলে W2 এটা হচ্ছে 1। তারপর আমরা কাটাকাটি করলাম, তাহলে D2 হয়ে গেল 3 ইন্টু 5, তাহলে D2 হয়ে গেল 3 গুণ 5 ইকুয়ালস টু 15। তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7:30টার সময় যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 100 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তাহলে সকাল 6টা থেকে সকাল 7:30 এদের মধ্যে কতক্ষণ চলে গেছে? 7:30 মাইনাস 6টা কত হবে? 1.5 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টায় প্রথম ট্রেন মানে যেটি সকাল 6টায় ছাড়ে সেটা 80 কিমি পার ঘন্টায় যায়। তাহলে এই 1.5 ঘন্টায় প্রথম ট্রেনটি কত দূর কিলোমিটার যায়? তাহলে 80 ইন্টু 3/2, তাহলে হচ্ছে 120 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনটি যায় 120 কিলোমিটার চলে যায়। এখন এই তাদের মধ্যে বলেছে কখন সাক্ষাৎ হবে? তাহলে এই 120 কিলোমিটার ডিস্টেন্সটি তাদের আপেক্ষিক গতিবেগ দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে তার আপেক্ষিক গতিবেগ কত? প্রথম ট্রেন যায় 80 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং দ্বিতীয় ট্রেন যায় 100 কিমি পার ঘন্টা বেগে। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ যেহেতু একই অভিমুখে যাচ্ছে, তাহলে তার আপেক্ষিক গতিবেগ হবে 100 মাইনাস 80 ইকুয়ালস টু 20 কিলোমিটার পার আওয়ারে। এখন বলেছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? মানে 20 কে দিয়ে আমরা যদি 120 ভাগ করি তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে হচ্ছে 120 ভাগ 20 কত আসবে? 20 কে দিয়ে 120 ভাগ কাটলে হবে 6, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে দ্বিতীয় ট্রেনটি কখন যাত্রা শুরু করে? সকাল 7:30। তাহলে 7:30 AM যোগ 6 আওয়ার্স কখন হবে? 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30।
তাহলে 1:30 PM এ তাদের সাক্ষাৎ হবে, মানে দুপুর 1টার দিকে, মানে দুপুর 1:30টার দিকে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি বলেছে আবার তোমাদের বলে দিই, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7:30টার সময় যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 100 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তাহলে সকাল 7:30 আর সকাল 6টার মধ্যে টাইমের ফারাক হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টার টাইমে প্রথম ট্রেনটি এগিয়ে যায় কত? 80 × 3/2 করলে আমাদের হয়ে যাবে 120 কিলোমিটার। মানে 120 কিলোমিটার ট্রেন, প্রথম ট্রেন, মানে 120 কিলোমিটার প্রথম ট্রেনটি এগিয়ে যায়। তাহলে এখন এই তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগটা বার করতে লাগবে। আমাদের এই 120 কিলোমিটারকে তাদের আপেক্ষিক গতিবেগ দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত? যেহেতু একই অভিমুখে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে 100 কিমি পার ঘন্টা মাইনাস 80 কিমি পার ঘন্টা ইকুয়ালস টু কত? 20 কিলোমিটার পার আওয়ার। এখন 120 ভাগ 20 তাহলে কত হচ্ছে? 6 ঘন্টা। আমরা 120 কিলোমিটারকে তাদের আপেক্ষিক গতিবেগ দ্বারা ভাগ করলাম 20 কিলোমিটার পার আওয়ার দ্বারা, তাহলে হচ্ছে 6 ঘন্টা। তাহলে সকাল 7:30 যোগ 6 ঘন্টা কত হচ্ছে? দুপুর 1:30টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুপুর 1:30টা। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তোমরা ভালো করে অঙ্কগুলি করো। তোমাদের সামনেই এসএসসির গ্রুপ সিডির এক্সাম। তোমরা ভালো করে এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করতে থাকো। তোমরা আমাদের এই ক্লাসগুলির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে এর পরবর্তী ক্লাসগুলোর ভিডিও তোমরা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে।